নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন অঙ্কিতা ঘোষের লেখা জগার চায়ের দোকান। ড্রাইভারের ভূমিকায় সুমিতেন্দ্র, গল্পকথক আর জগার ভূমিকায় আমি প্রত্যয়। আর গল্পটা শুরু করার আগে একটা ছোট্ট রিমাইন্ডার, এই পর্বটা ভালো লাগলে প্লিজ হাইপ করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের পর্ব। অঙ্কিতা ঘোষের লেখা জগার চায়ের দোকান। শ্বশুরবাড়ি থেকে বেরোতে বেরোতে বেশ রাত হয়ে গেল। আমার গাড়ি তখনও গ্রামের কাঁচা রাস্তা ধরে এগিয়ে চলেছে। শীতকালীন ঠান্ডা হাওয়ার ধাক্কা সামলাতে না পেরে জানালার কাঁচ তুলে দিয়েছি, যাতে গাড়ির ভিতরটা অন্তত একটু গরম থাকে। এমনিতেই শীতকালে আমি বড্ড কাতর হয়ে পড়ি, তার উপর ঠান্ডা লাগলে তো আর কথাই নেই। আসলে এত রাতে বাড়ি ছেড়ে বেরোনোর কোনো ইচ্ছেই ছিল না আমার, কিন্তু উপায় নেই। কাল সকালে ঠিক সময় অফিস না পৌঁছতে পারলে মহা বিপদে পড়তে হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও শ্বশুরবাড়ির জামাই আদর ছেড়ে রওনা দিতে হলো। আমার শ্বশুরবাড়ি ধুনগা নামে একটি ছোট্ট গ্রামে, শহর থেকে বেশ অনেকটাই দূরে। সাধারণত প্রত্যেক বছর শীতের সময় আমি একটা লম্বা ছুটি নিয়ে গিন্নির সঙ্গে এখানে আসি এবং বেশ আরামে এখানে এসে কিছুদিন কাটিয়ে যাই। এবারও পরিকল্পনা ছিল অনেকটা সেরকমই, কিন্তু এখানে আসার দুদিন আগে জানতে পারলাম অফিসের বড়বাবু আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেননি। কিছু জরুরি কাজের জন্য আমি এই মুহূর্তে ছুটি নিতে পারবো না। এই কথা শুনে আমার গিন্নির মন খারাপ হয়ে গেল। বছরে মাত্র একবার এই কয়েকটা দিন সে শহরের কোলাহল ত্যাগ করে নিজের গ্রামে গিয়ে বাপের বাড়িতে শান্ত নিরিবিলি পরিবেশে থাকার সুযোগ পায়। আমার জন্য তার এইটুকু আশাও এবারে পুরো হলো না। এই ভেবে সে বেজায় মন খারাপ করেছিল, কিন্তু আমি তাকে বুঝিয়ে বললাম সে যতদিন ইচ্ছে বাপের বাড়িতে থাকতে পারে, আমার জন্য ভাবনার কোনো কারণ নেই। এই কটা দিন আমার কাজের লোক রামানন্দ সবটা সামলে নিতে পারবে। এরপর গিন্নি মনে মনে খুশি হলেও সে জেদ করে বলল আমি যেন তাকে পৌঁছে দিয়ে অন্তত একটা দিন সেখানে থেকে আসি। শ্বশুরবাড়িতে মান রক্ষা করার জন্য আমরা গতকাল অর্থাৎ শনিবারে ধুনগা এসে পৌঁছলাম। একটা দিন জামাই আদর খেয়ে আজ অর্থাৎ রবিবার রাতে ফের রওনা দিতে হলো। আমার স্ত্রী যদিও বারবার আমায় এত রাতে বেরোতে বারণ করেছিল, তবে আমি সমস্ত সংশয় উপেক্ষা করে কলকাতার জন্য রওনা দেব ঠিক করেই নিয়েছিলাম। শেষ পর্যন্ত আমার শ্বশুরমশাই জোর করে একটা গাড়ি ও ড্রাইভারের ব্যবস্থা করে দিলেন, যাতে রাত বিরেতে আমায় বাসে ট্রেনে করে শহরে না ফিরতে হয়। গিন্নির মনের শান্তির জন্য আমিও তাদের এই সিদ্ধান্তে রাজি হলাম এবং গাড়িতে উঠে বসলাম। শীতের রাতে ট্রেন বা বাসের ঝামেলায় না পড়ে এরকম আরামে যাত্রা করতে পারছি বলে মনে মনে আমি নিজেও স্বস্তি বোধ করছিলাম। রাত বাড়ছে। গাড়িতে বসেই প্রায় 2 ঘন্টা কেটে গেছে। এখনো অনেকটা পথ যেতে হবে। এই কিছুক্ষণে আমি গাড়ির পিছনের সিটে বসে মাঝে মাঝে ড্রাইভারের সঙ্গে গল্প করেছি, আবার কখনো কখনো জানালার কাঁচে চোখ রেখে গ্রাম্য দৃশ্য উপভোগ করেছি। বাইরে গভীর অন্ধকার রাতটাকে যেন ঘন কুয়াশা আড়াল করে রেখেছে।
চারিদিক নিস্তব্ধ, পথে কোনো জনমানবের চিহ্ন নেই। গাড়ির হেডলাইটের আলো অন্ধকার পথের বুক চিরে এগিয়ে চলেছে। রাস্তার দুপাশে মাঝে মাঝে অন্ধকার ও কুয়াশায় ঢাকা মাটির ঘরগুলোকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি এবার একটু সিটে হেলান দিয়ে বসলাম। ক্লান্তিতে চোখ জড়িয়ে এলো আমার। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ একটা বীভৎস ঝাঁকুনিতে আমার ঘুম ভেঙে গেল। আমি ধড়মড় করে উঠে বসলাম। গাড়ি তৎক্ষণাৎ অদ্ভুত একটা শব্দ করে থেমে গেল। আমি চিন্তিত হয়ে ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, কি হলো ভাই, এরকমভাবে থেমে গেলে যে? বুঝতে পারছি না দাদা। ড্রাইভার এবারে বারবার গাড়িতে স্টার্ট দেওয়ার চেষ্টা করল, কিন্তু গাড়ি কিছুতেই স্টার্ট নিল না। তারপর দ্রুত গাড়ি থেকে নেমে বনেট খুলে খুটখাট শুরু করলো। আমি কিছুক্ষণ অপেক্ষা করে অস্থির হয়ে দাঁড়িয়ে দরজা খুলে নেমে পড়লাম। গাড়ি এসে থেমেছে একটা পিচের রাস্তার ওপর। গাড়ি থেকে নামতেই একরাশ হিমেল হাওয়া আমার মুখে এসে লাগলো। ঠান্ডায় যেন নিমিষে জমে গেলাম আমি। কাঁপতে কাঁপতে আমি যতটা সম্ভব গলার স্বর উঁচু করে প্রশ্ন করলাম, কি হয়েছে গো, কিছু বুঝতে পারলে? সেটাই তো বোঝার চেষ্টা করছি দাদা। আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে উত্তর দিল ড্রাইভার। আমি বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে মুখ ফিরিয়ে দিলাম। রাস্তা ঘুটঘুটে অন্ধকার। আমাদের গাড়িটা যে রাস্তায় এসে থেমেছে সেটা নির্জন এক গ্রামীণ পিচের রাস্তা। দুপাশে উঁচু ঘাসে ঢাকা মাঠ। সেই মাঠের মধ্যে দিয়ে একটা পায়ে চলা সরু পথ কুয়াশার আবরণ ভেদ করে আবছা হলেও দেখা যাচ্ছে। আমি বিরক্ত হয়ে ড্রাইভারকে প্রশ্ন করলাম, আরে কি সমস্যা, গাড়ি চলবে তো? ড্রাইভার মুখ কাঁচুমাচু করে বলল, গাড়ির ইঞ্জিনে মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে। আমি চিন্তিত হয়ে বললাম, সে কি, এখন কি হবে? সামনেই একটা গ্যারেজ আছে, ওখান থেকে মিস্ত্রি ডেকে আনতে হবে। এত রাতে মিস্ত্রি পাবে? হ্যাঁ হ্যাঁ, গ্যারেজটা রাতেই খোলা থাকে তো। আর জায়গাটা এখান থেকে কত দূর? এই তো এদিক পানে, খুব বেশি দূরে নয়, ওই আধ ঘন্টা মতো লাগবে। আধ ঘন্টা? আমি অবাক হয়ে বললাম, আমি এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করব? আশেপাশে তো কোনো কিছুই নেই, দোকান বাজার কিছুই না, আর কাছাকাছি কোনো লোকালয় আছে বলেও তো মনে হচ্ছে না। ড্রাইভার শান্ত গলায় বলল, আপনি চিন্তা করবেন না দাদা, এই রাস্তায় চুরি ডাকাতি হয় না। আপনি একটু অপেক্ষা করুন, আমি এই যাব আর আসব। এমন অবস্থায় তর্ক করতে গেলে সময় আরও বেশি নষ্ট হবে, তাই আমিও কথা বাড়ালাম না। ড্রাইভার একটা ছোট্ট টর্চ জেলে পিচের রাস্তা ধরে সোজা হাঁটা দিল। আমি অসহায়ভাবে তাকিয়ে রইলাম সেদিকে। ও টর্চের আলো ধীরে ধীরে কুয়াশার ভেতর মিলিয়ে যেতেই আমার চতুর্দিকে আবারও গুমোট অন্ধকার নেমে এলো। বেশ কিছুটা সময় কেটে গেছে, আধ ঘন্টার উপরে তো হবেই। এখনো ড্রাইভার এসে পৌঁছয়নি। দুশ্চিন্তায় আমার শরীর জুড়ে ঠান্ডা শিহরণ ছড়িয়ে পড়ছে। ঝিঁঝি পোকার ডাক ভেসে আসছে অনবরত। দূরের কুকুরের দল একটানা ডেকে চলেছে। ঠান্ডা হাওয়ার দাপটে আশেপাশের গাছ থেকে শুকনো পাতা খসখস শব্দ করে ঝরে পড়ছে। একটা রাতচরা পাখি হঠাৎ আমায় চমকে দিয়ে আমার মাথার উপর দিয়ে টানা ঝাপটিয়ে উড়ে গেল।
মন অন্যদিকে যাওয়ার জন্যই আমি পকেট থেকে ধীরে ধীরে একটা সিগারেট বের করলাম। দেশলাই বের করে এবারে আগুন ধরালাম। একটা টান দিয়ে আমার দৃষ্টি মাঠের দিকে গিয়ে পড়ল। কুয়াশার আড়ালে শীতের গভীরতা আর রাতের নিস্তব্ধতার মধ্যে আমার এই একাকিত্ব যেন আরও গাঢ় হয়ে উঠেছে। হঠাৎ আমার কানে একটা অস্বাভাবিক শব্দ এসে ধরা দিল। ট্রেনের হুইসেলের শব্দ। দেখলাম মাঠের উল্টো প্রান্ত দিয়ে একটি ট্রেন হুইসেল বাজিয়ে ছুটে চলে যাচ্ছে। এতক্ষণ অন্ধকারে নজর পড়েনি যে ওদিকে একটা রেল লাইন রয়েছে। ট্রেন খটাং খটাং শব্দ করতে করতে চলে যেতেই পুনরায় চারপাশ নিস্তব্ধ হয়ে পড়ল। এদিকে ড্রাইভার তখনও ফিরছে না, অথচ ঘুম এবং ক্লান্তির কারণে আমার চোখ বারবার বন্ধ হয়ে আসছে। সবে ভাবছি এখন একটু গরম গরম চা গলায় ঢালতে পারলে ঘুমটা কেটে যেত। ঠিক তখনই আমার কানের পাশে কেউ অদ্ভুত একটা কণ্ঠে বলে উঠল, চা খাবেন বাবু? আমি চমকে উঠলাম। গলা থেকে অস্ফুটে একটা আর্তনাদও বেরিয়ে এলো। কে? দেখলাম আমার থেকে হাত কয়েক দূরে দাঁড়িয়ে রয়েছে একজন সাদা চাদর মুড়ি দেওয়া বৃদ্ধ। সে হাতে ধরে রয়েছে একটা টিম টিম করে চলা লণ্ঠন। সেই আলোতে বৃদ্ধের মুখ স্পষ্ট বোঝা না গেলেও সে যে আমায় দেখে অদ্ভুতভাবে হাসছে সেটা বুঝতে পারছিলাম। বৃদ্ধকে এভাবে হঠাৎ দেখে একটু ভয় ভয় করছিল আমার, কিন্তু আমি নিজের মনের ভয়ের ভাবটা ঢেকে প্রশ্ন করলাম, কে তুমি? এত রাতে এখানে কি করছো? আর তুমি এলেই বা কখন? তোমায় তো আসতে দেখিনি আমি। বৃদ্ধ খ্যাক খ্যাক করে হেসে আমার প্রশ্নগুলোকে পাত্তা না দিয়ে পাল্টা প্রশ্ন করল, গাড়ি খারাপ হয়েছে বুঝি? হ্যাঁ। আমি এক কথায় উত্তর দিলাম, আপনি এখানে কি করছেন? এখন তো এই পথে কেউ আসবেনি বাবু। আমি বললাম, আরে না, আমার ড্রাইভার গেছে লোক ডাকতে, ও চলে আসবে একটু পরেই। বলল কোথায় কাছেই একটা গ্যারেজ আছে, মিস্ত্রি ধরে আনবে। গ্যারেজ? সে তো অনেক দূর। আপনি কি এই ঠান্ডায় কেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রাইভারের অপেক্ষা করবেন নাকি? আর তো কোনো উপায় নেই। কে বলিছে উপায় নাই? মানে? আমি অবাক হয়ে প্রশ্ন করলাম। বৃদ্ধ আবারও অদ্ভুতভাবে হেসে বলল, ওই যে রেল লাইনটা গেছে, ওই রেল লাইন পার করলেই আমার চায়ের দোকান। চলেন না, সেখানে বসে একটু চা খেয়ে আসবেন খান। আমি দূরে তাকিয়ে একবার রেল লাইনের দিকটা দেখার চেষ্টা করলাম, কিন্তু রাত বাড়ার ফলে কুয়াশার পরিমাণও অত্যাধিক বেড়ে গিয়েছে। তাই সেই দিকে এখন আরও কিছুই দেখা যাচ্ছে না। আমি একবার গলা ছেড়ে নিয়ে বললাম, না না, আমি এখন এই তল্লাট ছেড়ে যেতে পারবো না। ড্রাইভার এসে আমায় না দেখতে পেলে তো চিন্তা করবে। তাছাড়া ও যদি এর মধ্যে মেকানিক নিয়ে চলে আসে, তাহলে তাড়াতাড়ি গাড়ি ঠিক করিয়ে আমায় রওনা দিতে হবে। ও এত তাড়াতাড়ি আসবেনি বাবু, গ্যারেজ এখান থেকে অনেক দূর। দূর? কিন্তু ও যে বলেছিল আধা ঘন্টার রাস্তা। ও আপনাকে মিশে কথা কইছে। কেন? ও আমায় মিথ্যে বলবে কেন? আপনি চিন্তা করবেন বলেই হয়তো বলতে চাইনি। এখান থেকে যে গ্যারেজটা সবচেয়ে কাছে পড়ে, সেখানে যেতেও প্রায় 2 ঘন্টা সময় লাগে বাবু। কি? 2 ঘন্টা?
তবে আর বলতেছি কি, আপনি নিজেই ভাবেন না কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন। কেউ আইলো কি? আমি বলি কি বাবু, একটু চলেন, মুখে চোখে জল দিয়া দোকানে বসে চা খাবেন, চলেন। চিন্তা করবেন নি বাবু, আমরা গ্রামের সহজ সরল লোক, আমরা কারো ক্ষতি করি না বাবু। ভেবে দেখলাম সত্যি একটু বিশ্রামের প্রয়োজন আমার। আর এখানে ওই ব্যাটা ড্রাইভারের মুখের কথায় কতক্ষণই বা দাঁড়িয়ে থাকবো। সঙ্গে একটু জলও নেই, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, শরীরও ক্লান্ত হয়ে গেছে। একটু চা হলে সত্যি মন্দ হতো না। আর চোখে আমি একবার বৃদ্ধকে দেখলাম। 5 ফুটেরও কম উচ্চতার রোগা পাতলা জীর্ণ শরীরে এক বৃদ্ধকে ভয় পাওয়ার কোনো কারণ খুঁজে পেলাম না। অগত্যা রাজি হয়ে বললাম, বেশ, চলুন তাহলে। এমনিতেও মেকানিক এসে গাড়ি সারাই করতে হয়তো বেশ খানিকটা সময় লাগবে বলে মনে হচ্ছে। ততক্ষণে আমি চা খেয়ে ফিরেও আসবো। আচ্ছা, কতক্ষণ লাগবে তোমার দোকানে পৌঁছতে? এই তো বাবু, বললাম নি, মাঠের মাঝখান দিয়া সরু পায়ে চলা পথ ধরে মিনিট 5 হেঁটে গিয়ে ওই রেল লাইন পার করলেই সামনেই আমার দোকান দেখতে পাবেন। আসেন বাবু, আমি পথ দেখিয়ে আপনাকে নিয়ে যাই, চলেন। বৃদ্ধ লোকটি হাতের লণ্ঠন উঁচিয়ে ধরে আমায় পথ দেখিয়ে মাঠের মধ্যে দিয়ে হাঁটা দিল। বৃদ্ধ ঠিকই বলেছিল। মিনিট 5 মধ্যেই আমরা রেল লাইন পার করলাম। এরপর চোখে পড়ল লাইনের ধারের অনেকগুলো ছোট ছোট টালির ছাউনি দেওয়া ছিটে বেড়ার দোকান। সবকটি বন্ধ, কেবল শিমুল গাছের নিচে একটার ছাপ খোলা। সেখান থেকে হালকা টিমটিমে আলো ভেসে আসছে। বৃদ্ধ খ্যাক খ্যাক করে হেসে বলল, ওই যে আমার দোকান বাবু, আসেন আসেন। আমি বৃদ্ধের পিছনে পিছনে এগিয়ে গেলাম সেই দিকে। রেল লাইনের সবচেয়ে কাছের দোকানটাই এই লোকটার। সামনে রাখা একটা ছোট্ট টেবিল, যার উপরে স্টোভ, চায়ের কেটলি, কিছু বিস্কুটের বয়াম, মাটির ভাঁড় সাজানো রয়েছে। আর এক কোণে ঝুলছে একটা হ্যারিকেন। কাঁচে পুরু ময়লা জমে থাকার ফলে আলোটা অতি ক্ষীণ হয়ে পড়ে দোকানের ভেতরটা কিঞ্চিত আলোকিত করেছে। এছাড়া দোকানের সামনের অংশে কিছুটা জায়গা ত্রিপল দিয়ে ছাউনির মতো ঢেকে রাখা আছে। এর নিচে রাখা আছে 2টি বাঁশের বেঞ্চি। বৃদ্ধ বলল, বাবু, আপনি মুখ চোখ ধুয়ে নিন, ওই যে কুজোয় জল ধরা আছে, আমি এখনই স্টোভ জ্বালিয়ে চায়ের জল চাপিয়ে দিচ্ছি। বৃদ্ধ আমায় দোকানের ভেতর একটা লাল শালুতে মোড়া মাটির কলসি আর তার উপরে রাখা প্লাস্টিকের মগটা দেখিয়ে দিল। আমি সেই জল মুখে ছিটিয়ে ভালো করে চোখ মুখ ধুয়ে এসে সামনের বেঞ্চে বসলাম। বৃদ্ধ ততক্ষণে স্টোভ জ্বালিয়ে চায়ের জল চাপিয়ে দিয়েছে। আমি সামনে বসতেই বৃদ্ধ জিজ্ঞাসা করল, বাবু, চায়ে এলাচ দিব নাকি আদা গোলমরিচ দিব? আমি অপ্রস্তুত হয়ে বললাম, দুটোরই তো গন্ধ ভালো, যেটা ইচ্ছা দাও। আমার তো 1 কাপ চা হলেই চলবে। বৃদ্ধ এবারে একটা হামানদিস্তা দিয়ে 1 টুকরো আদা ছিঁচতে ছিঁচতে বলল, আদাই দিচ্ছি বাবু, শীতকালে আদা দিয়ে চা খেলে শরীর গরম হবে। ইতিমধ্যে আমার অস্বস্তি প্রায় অনেকটাই কেটে গেছে। আমি হেসে বৃদ্ধকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, তোমার পাশে তো এতগুলো দোকান রাতের বেলা বন্ধ রয়েছে, আর এর মধ্যে তুমি খুলে রেখেছো কেন? স্টোভে জল টকপক করে ফুটছে। বৃদ্ধ ছেঁচে নেওয়া আদা জলে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আমি বাবু রাতেই দোকান খুলি,
যদিও রোজ রাতে নয়, যেদিন আমার ইচ্ছা হয় সেদিন রাতেই আমি দোকান খুলি। আমি বেশ অবাক হয়ে প্রশ্ন করলাম, রাতের বেলা এখানে কে চা খেতে আসে তোমার কাছে? ট্রেনও তো এখানে থামে বলে মনে হয় না। বৃদ্ধ এক মুঠো চায়ের পাতা জলে দিয়ে বলল, আসে বাবু আসে। জগার হাতে তৈরি চা যাদের ভাগ্যে লেখা থাকে কেবল তারাই আসে। এই যেমন আজ আপনার জীবনের শেষ চাটা আপনি এখানে খেয়ে যাচ্ছেন। কথাটা শুনে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা বরফ গলা জল নেমে এলো। আমি আমতা আমতা করে বললাম, আমার জীবনের শেষ চা মানে? বৃদ্ধ এবারে ফুটন্ত চায়ের লিকারের মধ্যে দুধ আর চিনি দিয়ে বলল, আমার তৈরি চা খাওয়ার পর আর কারোর হাতে চা যে আপনার মুখে রসবে না বাবু, তাই বললাম আর কি। চা তৈরি হয়ে যেতেই জগা একটা মাটির ভাঁড়ে চা ঢেলে নিয়ে এসে আমার হাতে দিয়ে বলল, এই নেন বাবু, এমন চা আপনি কোনোদিনও খান নাই, এই বলে দিল। আমি ওর হাত থেকে চায়ের ভাঁড়টা নিতেই আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। জগা আবারও খ্যাক খ্যাক করে হেসে বলল, চাইলে আপনি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতেই পারেন, যান বাইরে যান। কথাটা নরম গলায় বললেও জগার কথাগুলোর মধ্যে অন্তর্নিহিত ছিল আদেশের সুর। আমি কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো উঠে দাঁড়িয়ে চা নিয়ে দোকানের বাইরে চলে এলাম। চায়ের ভাঁড়ে একটা চুমুক দিতেই আশেপাশের জগৎটা হঠাৎ যেন বন বন করে ঘুরে উঠল। মাথাটা কেমন হালকা লাগছে। সত্যি বলতে এত ভালো চা আমি জীবনে কখনো খাইনি। কিন্তু কিন্তু হঠাৎ এমন ঘোর লাগছে কেন? এই চায়ের জন্য, নাকি সারাদিনের ক্লান্তি আর ঘুমের অভাবের জন্য? ঠিক তখনই পিছন থেকে জগার কর্কশ অথচ সুরেলা কণ্ঠ ভেসে এলো, কেমন লাগছে বাবু? চাটা ভালো তো? আমি কোনো উত্তর না দিয়ে আবারও চায়ের ভাঁড়ে চুমুক দিলাম। আশ্চর্যভাবে চারপাশের অন্ধকারটা ধীরে ধীরে ফিকে হতে শুরু করল। তার জায়গায় যেন এক ক্ষীণ আলো ফুটে উঠছে। আমি অস্ফুটে বলে উঠলাম, খুব ভালো চা, আর একটু পাওয়া যাবে? জগা হেসে উঠে ওর সেই অদ্ভুত কণ্ঠস্বরে বলল, কেন পাবেন না বাবু, আগে এটা শেষ করেন। আমি আবারও চায়ে চুমুক দিলাম। আমার চতুর্দিকে এবারে সাদা আলোর মধ্যে কেমন যেন লাল, নীল, হলুদ, সবুজ রঙের আলো নেচে উঠল। ধীরে ধীরে বুঝলাম সেগুলো আলো নয়, রং বেরঙের ফুল ফুটেছে আমার চারিপাশে। যেন হঠাৎ করে আমি কোনো এক নৈসর্গিক বাগানে এসে পড়েছি। আরও এক চুমুক দিতেই কানে এলো পাখিদের কিচিরমিচির। দেখলাম ঝলমলে ডানাওয়ালা পাখিরা আমার মাথার উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। প্রতিটি চুমুকে দৃশ্যপট বদলে যাচ্ছে।
এবার দেখি দূরে একটা ঝর্ণা টুপটাপ শব্দে জল গড়িয়ে পড়ছে পাথরের গায়ে। আমি অজান্তেই সেই ঝর্ণার দিকে হাঁটতে শুরু করলাম। ঠিক তখনই পাশ থেকে জগার কণ্ঠ আবার শোনা গেল। চুমুকটা দিন বাবু, তারপরেই তো আসল মজা খান শুরু হবে। আমি শেষ চুমুকটা দিলাম। সঙ্গে সঙ্গে আমার চোখের সামনেটা ধাঁধিয়ে গেল। রং, আলো, ফুল, পাখি সব মিলেমিশে কোথায় যেন উবে গিয়ে একটা সাদা ধোঁয়াশা সৃষ্টি করল। এবারে সব দৃশ্য যেন অস্পষ্ট হয়ে উঠল। দূর থেকে একটা শব্দ হুসহুস করে যেন আমার কানে ভেসে আসছে। কোনো রকমের সামনে তাকানোর চেষ্টা করলাম। সাদা আলোটা যেন ধীরে ধীরে বেড়ে চলেছে। আমি চোখ খুলে থাকতে পারছি না। কানে তালা ধরে গেল একটা অতি পরিচিত হুইসেলের শব্দ শুনে। আলোয় চোখ দুটো বুজে এলো। দেহের শক্তি ক্রমেই নিমেষ হয়ে এলো। পিছন থেকে স্পষ্ট শুনলাম জগা হো হো করে হাসছে আর বলছে, আমি বলেছিলাম না বাবু, আজ আপনার জীবনের শেষ চাটা আপনি এখানেই খেয়ে যাচ্ছেন। একটা ঘটাং ঘটাং শব্দ পাচ্ছি। সেই শব্দরূপী দানবটা যেন আমার আরো আরো কাছে চলে আসছে। ঠিক এমন সময় একজোড়া ঠান্ডা হাত আমায় টান মেরে মাটিতে ফেলে দিল। আমি ছিটকে পড়েই চোখের সামনে অন্ধকার দেখলাম। দাদা, আরে ও দাদা, আরে ও দাদা, চোখ খুলুন। আরে ও দাদা, দাদা, ও দাদা। জ্ঞান ফিরল ড্রাইভারের ডাকে। আরে, চোখ মেলে তাকিয়ে দেখলাম আমি রেল লাইনের পাশে পড়ে আছি। আমার গলা শুকিয়ে গেছে, মাথা এখনো ছিমছিম করছে। চারপাশে হালকা কুয়াশা মাখা রাতের নীলাভ আভা ছড়িয়ে আছে। তবে ভোর হতে আর বেশি দেরি নেই। আমি কোনো রকমে উঠে বসলাম। এ কি করতে যাচ্ছিলেন দাদা? আমি ঠিক সময় না আসলে যে সর্বনাশ হয়ে যেত। ট্রেনে কাটা পড়তেন তো আপনি। আর আপনার শ্বশুর বাড়ির লোক তখন আমাকে ছিঁড়ে খেত। আমি মিস্ত্রি নিয়ে যখন ফিরলাম তখন ওই রাস্তার দিকে আপনাকে না দেখতে পেয়ে ওই ছেলেটাকে ওখানে রেখে সারাতে বলে ওই সন্দেহের বসেই আপনাকে খুঁজতে এই দিকটাতে এলাম, এই লাইনের দিকে। আর এসে দেখি আপনি রেল লাইনে দাঁড়িয়ে আছেন হাঁ করে, আর আপনার দিকে ছুটে আসা ট্রেনটাকে ফ্যাল ফ্যাল করে দেখছেন। আমি এক ঝটকায় আপনাকে সরিয়ে নিয়ে আসতেই আপনি জ্ঞান হারালেন। কি হয়েছে বলেন তো আপনার সঙ্গে? আমি ওর কথার কোনো উত্তর না দিয়ে সভয় পিছনে জগার চায়ের দোকানের দিকে তাকালাম। কিন্তু কোথায় চায়ের দোকান? সব দোকান যে বন্ধ। আর ওই শিমুল গাছের নিচে যেখানে জগার চায়ের দোকানটা ছিল সেই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা। সেখানে কোনো দোকানের চিহ্ন মাত্র নেই। আমি ভয়ে ভয়ে ড্রাইভারের দিকে তাকিয়ে বললাম, ওই চায়ের দোকানটা কোথায় গেল? আর আর জগা কোথায়? ও তো আমার পিছনেই দাঁড়িয়ে ছিল। ড্রাইভার এবারে আমার দিকে বিস্ফারিত দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি বললেন? জগা? যে চায়ের দোকান? সর্বনাশ করেছে, সর্বনাশ করেছে। জয় মা, জয় মা, জয় মা। আপনি জগাকে দেখেছেন নাকি? হ্যাঁ, আমি ওর দোকানে বসে চা খেয়েছি, কিন্তু তারপর আমার সেভাবে কিছুই মনে নেই। কি বললেন? আপনি জগার বানানো চা খেয়েছেন? ড্রাইভার হঠাৎ আঁতকে উঠল। চোখ বড় বড় করে এক মুহূর্তের জন্য আমার মুখের দিকে তাকিয়ে বলল, আমি জানি না আপনি কিভাবে এই দিকে এলেন। সম্ভবত ওই বেটা জগাই আপনাকে ভুলিয়ে ভালিয়ে এদিকে নিয়ে এসেছে, কি তাই তো? আসলে কি জানেন তো দাদা,
আজ থেকে বছর 3 আগে এখানে জগার চায়ের দোকান সত্যিই ছিল। জগার মতো চা এই তল্লাটে আর কেউ বানাতে পারত না। ওর হাতে তৈরি চা খেলে নাকি মানুষ স্বপ্নের জগতে পা রাখত। এক চুমুকেই যেন মনটা হালকা হয়ে যেত। সারাদিনের ক্লান্তি উবে গিয়ে মনের ভেতরে একটা শান্ত ভাব নেমে আসতো। সেই জন্যই এই তল্লাটে মানে এইসব গ্রামের লোকজনদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল জগার নাম। হ্যাঁ, কিন্তু পরে একটা ভয়ঙ্কর খবর জানা গেল, একেবারে বিচ্ছিরি কেস। জগা নাকি ওর চায়ে কি একটা ধরনের ওষুধ মেশাতো। হ্যাঁ, মানে ওই চা বানানোর সময় দিয়ে দিত ওর মধ্যে, যার ফলে ওর তৈরি চা খেলে লোকেরা একটা ঘোরের মধ্যে পড়ে যেত। ওদের মনে হতো ওরা যেন মায়াবী স্বপ্নের জগতে পাড়ি দিয়েছে। বিষয়টা একেবারে ওই নেশার পর্যায়ে দাঁড়িয়ে যেত মানুষদের। তারা রোজ রোজ আসতো। জগার চা না খেয়ে কেউ আর থাকতে পারত না। কিন্তু একদিন জগার নামে পুলিশে নালিশ করে দিল বাকি দোকানদারেরা। জগা ভয় পেয়ে গেল। পুলিশের হাতে ধরা দেবে না বলে সেই রাতেই জগা রেল লাইনের ওপর উঠে দাঁড়ালো। তারপর ওর দিকে ধেয়ে আসা ট্রেনের সামনে ঝাঁপ দিল। শরীরটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছিল রেলের চাকার তলায় পড়ে। এরপর থেকে অনেকেই রাতের বেলায় ওকে এখানে ঘোরাঘুরি করতে দেখে। তবে আপনার যেরকম অভিজ্ঞতা হয়েছে সেই রকম অভিজ্ঞতার কথা আর কোনোদিনও কারোর মুখে শুনিনি কখনো। অবশ্য হতেও পারে সেই অভিজ্ঞতা বলার জন্য আজ আর কেউ বেঁচে নেই। জগা মারা যাওয়ার পর থেকে এখানে তো কম মানুষ আত্মহত্যা করেনি। এখন আপনার কথা শুনে মনে হচ্ছে তারাও হয়তো এই একই রকমভাবে জগার খপ্পরে পড়েছিল, আর না বুঝেই এই রেল লাইনে বেবাক নিজের প্রাণ দিয়েছিল। ড্রাইভার চুপ করে গেল। চারদিক নিঃশব্দ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আকাশে তখন ভোরের আলো ফুটেছে। ড্রাইভার বলল, চলেন 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 দাদা, গাড়ি হয়তো এতক্ষণে ঠিক হয়ে গেছে। আমি ড্রাইভারের সাহায্য নিয়ে উঠে দাঁড়িয়ে বললাম, গাড়ি ঘুরিয়ে ধুনগায় ফেরত চলো, আমার শরীরটা একদম ভালো লাগছে না। তখনও আমার চতুর্দিক ঘুরছে। ড্রাইভারের কাঁধে হাত রেখে আমি গাড়ির দিকে হাঁটতে লাগলাম।